আমি তখনও ইডেন এ পড়ি। অনেক ফ্রেন্ডরাই নানা ধরনের কাজ করে ভালোই ইনকাম করে তখন। আমিও ইন্টারনেটে কিছু কাজ করে ভালোই ইনকাম করতেছিলাম। হঠাৎই ওই সাইটগুলো অফ হয়ে যাওয়াতে আমার ও ইনকাম অফ। এর আগেও আমার এক ফ্রেন্ড ও যে অফিসে পার্ট টাইম চাকরি করত আমাকেও অফার করছে কয়েকবার। তো এখন হাত খালি থাকায় আমি ভাবলাম ট্রাই করেই দেখি। ও আমাকে ইন্টারভিউ এর জন্য নিয়ে গেল। আগেই বলে দিছিল যে ওদের অফিসিয়াল ড্রেস শাড়ি, তাই আমি যেন শাড়িই পরে যাই। তো সব ঠিকঠাকই লাগে। চাকরি শুরু করলাম। কিন্তু কয়েকদিন পর বুঝতে শুরু করলাম এখানে আড়ালে কিছু হচ্ছে। আমাদের বস রুমে কাজে ডাকলেই নানান ইঙ্গিত দেয়, আর কিছুদিন পর স্পর্শ ও করে এখানে ওখানে। বুঝতেই পারছেন, এই খোলা পেট এ ব্লাউজের পেছন এ ঠিক কাভারের স্ট্রো ন্যাপ এ উপরে পিছনে। যাই হোক, তেমন গ্রাহ্য করি নাই। বরং আমরা নিজেরা যোগ করতাম, কাউকে বস ডাকলেই বলতাম যাও হাতানি খেয়ে আসো। ক্লোজ যারা বলতাম বেশি ইচ্ছা হইলে স্যার রে সুযোগ দিয়া দিস, তোর কিছু করা লাগবে না। এইসব আর কি। তবে বুঝতে আর বাকি থাকে না, অনেকেই স্যারকে সেই সুযোগ দেয়া তো আছেই, বরং আরও বেশি কিছু করছে। আমার ফ্রেন্ড যার মাধ্যমে চাকরি শুরু করি, ওকে বুঝতাম স্যারের সাথে সব মানে একদম গরম ইনভলভ। আমাকে ও ইশারা ইঙ্গিতে কিছু অফার ও দেয়, আমি নজর দেইনি। স্যার ও ইঙ্গিতে নানাভাবে বুঝাতে চেষ্টা করতে থাকে। টুকটাক টাচ আর ফ্লার্ট আমি নড়ই নিতাম। হাসি মুখে ভাবে নিতাম দেখে হয়তো স্যার ও ভাবত আর একটু প্রেস করলেই হয়ে যাবে। রেগুলার যা হতো, যেমন এই হয়তোবা কোনো ফাইল সাইন নিতে গেছি, প্রথম দিকে টেবিলের অন্য পাশে বসে কাজ করে আসতাম। স্যারের নজর বুঝতাম, প্লাস ফ্লার্টি কমেন্ট, যেমন আজ অনেক গরম লাগতেছে। ফিগার নিয়ে বলা যায় সুন্দর কমেন্টই করত। আর কোনো মেয়ের না ভাল লাগে। সময় যেতে আরও কমফোর্ট বাড়তে স্যার সাইন করতে তার পাশে ডাকতেন, বুঝে নেয়ার ভান করে এটা ওটা জিজ্ঞেস করলে নিচু হয়ে বুঝাতে হতো। বুঝতাম চোখ আর ফাইলে নেই নিচু হওয়ার সুযোগ। শাড়ির ফাঁক দিয়ে ব্লাউজ আর খোলা পেট দেখে নিত। হাত দিয়ে সাইন শেষ হলে গুড জব বলে হালকা পিঠ চাপড়ে দিতেন। তাই কিছু দিনে হয়ে গেল পিছনে হাত বোলানো, ব্লাউজের উপর দিয়ে কাভারে স্ট্রো ন্যাপ হাত বোলানো। এমনকি বুকের খাজ নিয়ে মন্তব্য করে বললেন আমি নাকি ব্লাউজের সামনের দিকের কাট ওল্ড স্টাইল করাই। আরও রিভিলিং হলে দেখতে ভালো লাগবে। আমি সেদিন লজ্জায় কিছুই বলিনি। অনুদিন তো ফ্লার্টের ছোটখাট হেসে রিপ্লাই দেই। পরদিন আবার আমি সাইন নিয়ে চলে আসছি, বললেন শাড়ি আরও নিচে পড়তে পারো না, নাভি তো দেখা যায় না তোমার। আর প্রথম দিন থেকেই আমার শরীরের ঘ্রাণ নিতেন যে আমি বুঝতাম। আমাকে বলতেন আমি যেন পারফিউম না ইউজ করি। আমি না বুঝেই তার মতনই দুষ্টামি করে বললাম কেন স্যার, এর স্মেলটা ভালো না? আমার তো ভালোই লাগে। সে বলে আরে না, ভালো তো অবশ্যই, কিন্তু তোমার গায়ের ঘ্রাণটা মার খেয়ে যায়। সেটাই তো বেশি প্রভোকিং। আমি বেশ লজ্জা পেলাম, বুঝে বলল ওহ আরে এতে লজ্জার কি আছে বোকা মেয়ে, কত মেয়েকে উল্টো পারফিউম ইউজ করতে বলি গায়ের ঘ্রাণ নিতে ভালো লাগে না। আর তোমারটা অন্যদিকে নাকে আসলেই শরীরে কাটা দেয়। এটা তো তোমার গর্ব করার কথা। তুমি জানো নানা লোকের নানা ফেটিশ আছে, তার মধ্যে কমন হল মেয়েদের ঘামে ভেজা কামিজ বা ব্লাউজের বগল এর দৃশ্য। আর ঘ্রাণ নেয়া তো কথাই নেই। আমার সাথে এইসব কথা কিন্তু ক্যাজুয়ালি হচ্ছিল। তার সবচেয়ে ভালো মানে গুণ বলব, সে এমন নোংরা কথা বললেও পরিবেশ কোনো থ্রেটেনিং কিছু ফিল হতো না। আমরা মেয়েরা এগুলো বুঝতে পারি। তার ক্ষমতা ছিল, সে নরমালি এমন করে এগুলো বলে দিত। আমরা মানে আমার কথা বলি। অন্যখানে হয়তো চর বা বকা দিয়ে চলে যেতাম। কিন্তু ওনার সাথে এই ব্যাপারে স্বাভাবিকের উপর সময় কথা বলে ফেলতাম। যাই হোক, আমি বললাম স্যার এভাবে গায়ের ঘ্রাণ এর ব্যাপারে কেউ কমপ্লিমেন্ট দেয়নি তো? উনি বললেন কি বল বয়ফ্রেন্ড ও না? এমনিতে না হলেও বিছানায় ও বলেনি? আমি এবার থান্ডার্ড। আর কিছু না বলে এসে পড়ি। সেদিন আমার ওই ফ্রেন্ড আমাকে মোটামুটি সরাসরি প্রস্তাব করে। আমি ওকে বলে দিই যে না রে, এমনিতে দুষ্টামি করি ঠিক আছে, কিন্তু শারীরিক না। না রে দোস্ত, নরমালি বলে শেষ ভেবে বাদ দিয়ে দেই। এরপর থেকে স্যার এর রুমে পরিবেশ আমার জন্য বেশ পরিবর্তন হয়ে যায়। গরমাত নরমাল ভুলের জন্য বেশ অপমান করেন। আমি যার কাছে এমন আচরণ আগে পাইনি কখনো, তাই একদম অবাক লজ্জা সব মিলিয়ে কেঁদে ফেলি। সাথে সাথেই স্যার উঠে এসে আমাকে কাঁধে ধরে উঠিয়ে চেয়ার থেকে পেছনের সোফায় বসিয়ে আমার একেবারে কাছে বসে আমাকে সান্ত্বনা দিতে থাকেন। আমার এতটা কান্না পাচ্ছিল যে তার সান্ত্বনাটা আমাকে শান্ত করতে দরকার ছিল।
কিন্তু এই সান্ত্বনা দেওয়ার সময় তিনি এতটা স্বাভাবিকভাবে আমাকে টাচ করছিলেন, আমার চোখ মুছিয়ে দিয়ে বিভিন্নভাবে কথায় আমি খেয়ালই করি নাই উনি আমার আঁচল নিজে নামিয়ে নিয়েছিলেন নাকি পরে গেছিল আমি ওনার সাথে বসা আমার আঁচল কোমরের কাছে আর আমার শুধু ব্লাউজ পরা ওনার হাত আমার খোলা পিঠ কাঁধ এ আসা যাওয়া করছে। এমনকি এইটুকু ভুলে মানুষ এমনভাবে আপসেট হয় বোকা মেয়ে এই কথা আমার কানে আসলো আগের কথা আমার কানেই ঢুকেনি। বলতে বলতে বললেন কি অবস্থা এই এসিতেও এমন ঘামতেছ? ঠিক আছে বাবা আমি শরীর ঠিক হয়ে যাবে আগে ঠান্ডা হও নইলে বাইরে গেলে অন্যরা কি ভাববে বলতো। দেখি আর একটু হালকা হও বলে কোনো অপেক্ষা না করেই আমার ব্লাউজের হুক খুলে দুদিকে সরিয়ে দিয়ে বললেন আগে ঠান্ডা হও। আমার আবার এই ব্লাউজটা টাইট হয় বলে নিচে কাভার পরিনি, তাই দুহুক খোলাতেই প্রায় আপেল দুইটাই অলমোস্ট দৃশ্যমান। এমনকি ও দেখা যাচ্ছিল। আমি যে চিৎকার করব বা কিছু করব উনি কিন্তু এরপর আমার উপর হামলে পড়েননি বরং উঠে গিয়ে এসি বাড়ালেন পানি এনে দিলেন নিজেই। আমি ও কি মনে করে জানি না ধাক্কাধাক্কি বা উঠে যাওয়া কিছু না করে ওভাবেই বসে পানি দিলেন খেলাম। উনি গ্লাসটা রেখে আমার পাশে না বসে স্লাইডিং চেয়ারটা টেনে আমার সামনে এসে বসলেন। এতটাই কাছে ওনার পা আমার পায়ের সাথে লেগে আমার হাত দুটি ধরে কোলের উপর রেখে বললেন মনি আমি রিয়েলি সরি। আমার এভাবে তোমাকে বলাটা উচিত হয়নি। সরি। এবার একটু হাসি আনো দেখি। এমনই মুখভঙ্গি করে বললেন আমিও হালকা হেসে দিলাম। এবার উনি বললেন আরও আগেই বকা দিলে ভালো করতাম বুঝছো তোমার বুকের সৌন্দর্য ব্লাউজ এর উপর দিয়ে বুঝাই যায় না। আর কাভার পরলে না কেন? ব্লাউজ টাইট এটা বেশি? বলে পেটের দিক দিয়ে উপরের দিকে মানে আমার ব্লাউজের নিচের হুক তো লাগানো সেখান দিয়ে আঙ্গুল ঢুকিয়ে সামনের দিকটা টেনে এপাশ ওপাশ করে দিলেন। আমার আপেলের টাচ করে নিলেন। আমি তখনও ঘোরের মধ্যে। বাস্তবতা মাথায় কাজ করছিল না। শক্ত হয়ে বড় হতে লাগল রস ঝরতে লাগল নিচের পোশাকের নিচে। স্যার এবার কাছে এলেন কানের আর ঘাড়ের আমার সবচেয়ে সেন্সিটিভ জায়গা ফু দিয়ে ব্লাউজের উপর দিয়ে বগল শুকতে লাগলেন। আমিও জানি না হয়তো মুখে হালকা আওয়াজ করে সোফায় এলিয়ে পড়লাম। উনি কোনো তাড়হুড়ো না করে আমার বগলের ঘ্রাণ নিতে নিতে হাত দিয়ে ঘাড় আর কানের পেছনের দিকটা প্রেস করতে লাগলেন। আমি মনে আছে মাথা এদিক ওদিক করতে লাগলাম। আর পা তুলে দিলাম প্রায় ওনার পায়ের উপর। স্যার আমার ঘোর লাগা চোখ রেখে ব্লাউজটা পুরো আলগা করে আপেল দুইটা বের করে আনলেন। সোজা মুখে নিয়ে জিহবা দিয়ে ঘষে দিতে দিতে আমার শাড়ির বাকিটা খুলে নিলেন। আমি সোফা থেকে পিছন তুলে খুলতে হেল্প করলাম। কোট ও এক হালকা টানে আলগা করে নামিয়ে দিলেন। আমার আপেলের মধ্যেই দফায় দফায় একটি কখনো অন্যটি তার মুখে পিস্ট হচ্ছিল। এবার চেয়ারটা পেছনে ঠেলে উনি সোজা আমার ভেজা নিচের পোশাকের উপর দিয়ে পুরো গুহায় মুখে নিয়ে নিলেন। আমিও বেশ জোরেই চিৎকার করে মাথাটা ওনার আরও চেপে ধরে প্রায় দাপড়াতে থাকলাম। স্যারের আঙ্গুল এর নিপুণতা আর চোষণে আমি জীবন এর দ্রুততম সময়ে পানির ফোয়ারা ছেড়ে ওনার শার্ট প্যান্ট অলমোস্ট ভিজিয়ে দিলাম নিচের পোশাকের সম্পূর্ণ না খোলায় এক ধারায় না গিয়ে পানির ধারা ছিটিয়ে ছড়িয়ে পড়ে সব দিকে। ওই অবস্থাতেই আমাকে ফেলে রেখে উনি উঠে সব খুলে আমাকে এবার পুরো উদলা করে সোফায় পজিশন মতো শুইয়ে ভেতরে প্রবেশ করলেন। এই প্রথম কিচ। সারা মুখে কানে গলায়। আর কানে কানে বললেন আমার বউটাকে আজ সারা রাতের জন্য খেতে পাবত। আমি কি বলবো গলা শুকিয়ে কাঠ। মাথা নাড়লাম। উনি ঢুকে গিয়ে আমাকে চুমু খাচ্ছেন চুষছেন আপেল চুষছেন টিপে লাল করছেন বগল নিয়ে পড়ে আছেন কিন্তু করছেন না। আমি আর না পেরে বললাম কর না। উনি বললেন কি করব করছি তো। আমি আর না পেরে বললাম কর প্লিজ আমাকে ছিঁড়ে ফেল আর পারছি না। এরপর আমার জীবনের সেরা গাদন খেলাম দফায় দফায়। এতদিন পর আজ ও মনে পড়লে আমি ভিজে যাই সেদিন কি থেকে কি হয়ে গেল। পরদিন থেকে রুমে গেলেই সোজা গুহায় আঙ্গুল আপেল চোষা কোলে বসিয়ে করা আমাকে চড়া অবস্থাতে অন্যদের ফাইল সাইন করে দেয়া বন্ধুদের ডেকে এনে আমাকে উদলা করে দেখানো তাদের সামনে করা। এমনকি ওদের মাঝে দিয়ে দিত মাঝে মাঝে ৪-৫ জনের কাছে। ৪-৫ জনের হাত মুখ সারা শরীরে কি যে অবস্থা না জানলে বোঝাতে পারব না।